ভিভোর X200 সিরিজ লঞ্চ হওয়ার পরে মোটামুটি মোবাইল ফোনের ক্যামেরা ওয়ার্ল্ডে আমরা দেখতে পেয়েছিলাম বেশ বড়সড় একটা ঝড় তুলে দিয়েছে, যেখানে স্যামসাং আইফোনের মতো বাঘা বাঘা কোম্পানিগুলোকেও একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছিল এই ভিভো X200 সিরিজের ক্যামেরা। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম স্পেশালি ফর পোর্ট্রেট অথবা ক্যামেরা সেগমেন্টে কিন্তু খুবই দারুণ লেভেলের এক্সপিরিয়েন্স দিয়েছিল এই ভিভো X200 সিরিজ। অ্যান্ড আজকের ভিডিওতে আমাদের এই X200 সিরিজের X200 স্মার্টফোনটা হাতে রয়েছে, অ্যান্ড এইটা ইউজ মার্কেটে অলমোস্ট 60,000 টাকার আশেপাশে এবং নতুন মার্কেটে অলমোস্ট 70 থেকে 75,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। সো এই বাজেট রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটা আপনাদের জন্য কেমন হবে, শুধুমাত্র কি ক্যামেরা নাকি অন্যান্য সেগমেন্টগুলোতেও আপনাদের বেশ স্ট্রং একটা আউটপুট দিবে এই স্মার্টফোনটা, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর এমকে মোবাইল পয়েন্ট, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি সহ নতুন পুরাতন আরো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। চাইলে আপনারা ভিজিট করতে পারেন তাদের বসুন্ধরা সিটির আউটলেটে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বললে ভিভো X200 এর সকল ফোনগুলো কিন্তু একই রকম হয়ে থাকে, X200, 200 Pro বা 200 Ultra, কোনো রকম তেমন কোনো চেঞ্জ নাই। ইভেন X200 Pro মিনিটাও কিন্তু দেখতে একই রকম, শুধুমাত্র সাইজের কিছুটা পার্থক্য রয়েছে এবং এর যে ক্যামেরা বাম্প এইটার যেই হচ্ছে থিকনেস এইটার কিছু কম বেশি রয়েছে। আদারওয়াইজ ডিজাইনের কথা বললে এটা কিন্তু বেশ কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম, হাতে ধরে আপনি বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। এখানে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে তারা কোন প্রোটেকশন গ্লাস ব্যবহার করেছে সেটা কিন্তু কোথাওই বলেনি আমাদেরকে। এছাড়াও ফোনটিতে আপনারা IP68, IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সাপোর্ট পাচ্ছেন। সো মোটামুটি পানির নিচে টিচে পড়ে গেলেও তেমন কোনো প্রবলেম হবে না এই ফোনটির। ডিসপ্লের দিকে আসলে এইখানে আপনারা দেখতে পাবেন একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জ রিফ্রেশ রেট, 2160 হার্জের PWM ডিমিং সহ HDR10+ এর একটা ডিসপ্লে, এবং এখানে ব্রাইটনেস রয়েছে 4500 নিটস পিক। সো স্পেসিফিকেশন কিন্তু একদম শক্তপোক্ত রয়েছে এখানে এই ডিসপ্লেতে। তবে দুঃখের বিষয় হচ্ছে এত দামি একটা স্মার্টফোন ক্যাটাগরির ফোন হওয়া সত্ত্বেও এখানে আপনারা কোনো LTPO অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, নর্মাল অ্যামোলেড পাচ্ছেন। নর্মাল অ্যামোলেড বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে LTPO যেমন হচ্ছে রিফ্রেশ রেটটাকে সুইচ করতে পারে, মানে 1 হার্জ থেকে শুরু করে 120 হার্জ, বাট এই অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু একদম পিক 120 হার্জই থাকে। মানে আপনি যদি এটা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করেন সবসময় ওই রিফ্রেশ রেটেই থাকবে, যার জন্য ব্যাটারিটা একটু হচ্ছে কম বাঁচায় এই ডিসপ্লেটা। আদারওয়াইজ ডিসপ্লের কালার বা হচ্ছে বেজেলের কথা বলে সব দিক থেকে কিন্তু একদম মাখনের মতো একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন। কোয়াড কার্ভ হয়, চারিদিকে হালকা করে কার্ভ করা হয়েছে, যার জন্য মিসটাচ হওয়ার মতো কোনো প্রবলেম হয় না। তার পাশাপাশি ন্যারো বেজেল থাকায় এতে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভাই দুর্দান্ত ছিল, একদম মাখন লেভেলের আউটপুট পাওয়া যায় HDR10+ এর সাপোর্ট থাকায়। এর পাশাপাশি এর যে ডুয়েল স্টেরিও স্পিকার সেটাও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স দেয় এবং সেখানে যথেষ্ট ডিটেল রয়েছে। ফোনটা আপনারা টোটাল দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্লোবাল এবং চাইনিজ। আমাদের হাতের ভেরিয়েন্টটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, এবং সেখানে আপনারা অনেকেই জানেন চাইনিজ ভেরিয়েন্টের রোমগুলোতে একটু প্রবলেম থাকে, নোটিফিকেশন ইস্যু, কলিং ইস্যু, সেগুলো কিন্তু এইটাতেও রয়েছে। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি কিছু টাকা বাড়িয়ে গ্লোবাল ভেরিয়েন্ট বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা নিতে পারেন, সেটা আপনার জন্য বেটার হয়। তবে যদি বাজেট একদম টাইট থাকে তাহলে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটাও প্রবলেম নাই, ওই নোটিফিকেশনের ব্যাপারগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোকে লক করে রাখলেই মোটামুটি সলভ হয়ে যাবে। তো এর পাশাপাশি যদি আমরা এর UI এক্সপিরিয়েন্সের কথা বলি, UI এক্সপিরিয়েন্স যথেষ্ট ফ্লুয়েন্ট, যথেষ্ট স্মুথ। তবে এখানে প্রচুর ব্লোটওয়্যার রয়েছে, চাইনিজ অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর অ্যাডগুলো শো করে। আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব অ্যাপ্লিকেশনগুলো আপনারা আনস্টল করে দিবেন। এবং এইখানে আপনারা অ্যান্ড্রয়েডের 15 এর পাশাপাশি অরিজিনওএস 5 পেয়ে যাবেন চাইনিজ ভেরিয়েন্টে। সো এইখান থেকে আমি যদি বলি যে চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটা মোটামুটি বেশ স্মুথ একটা UI এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। এবং কিছু কিছু সময় আমার কাছে এটাও লাগে যে গ্লোবাল ভেরিয়েন্টের থেকে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোর যে UI এক্সপিরিয়েন্স এটা কিন্তু আরও বেশি স্মুথ মনে হয় আমার কাছে। এছাড়াও UFS 4.0 স্টোরেজ সাপোর্টের পাশাপাশি LPDDR5X RAM থাকায় এইটার যেই স্পিড সেটা কিন্তু বাই তুখর লেভেলের, মানে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার অ্যান্ড খুবই রেসপন্সিভ। মানে আপনি জাস্ট অ্যাপে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে, রিলোডের মতো মনে কোনো টাইমই নাই বা রিলোড নেওয়ার মতো কোনো অপশনই নাই, খুবই ফাস্ট অ্যাকুরেট। আপনি রেগুলার লাইফে যদি এটা দিয়ে মাল্টিটাস্কিং করেন বা অ্যাপ্লিকেশন ইউজ করেন, ব্রাউজিং করেন, সো এই দিক থেকে কিন্তু আপনি খুব দারুণ একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন এইটা থেকে। এছাড়াও আপনারা এখানে 4টা মেজর OS আপডেট পাবেন। সো যার জন্য আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসলে আপনারা অলমোস্ট অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটি। ফাইনালি পারফরমেন্স সেক্টরে আসলে এই ফোনটাতে আপনারা কিন্তু পাচ্ছেন মিডিয়াটেকের 9400 3 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। সো এইখানে আপনারা মিডিয়াটেক, যারা হচ্ছে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসরগুলো সম্পর্কে ধারণা নেই তাদেরকে বলে রাখি যে এইটা আপনার স্ন্যাপড্রাগন 8 Gen 3 8 এলিটের অলমোস্ট সিমিলার আউটপুট দিয়ে থাকবে আপনাকে। সেটা যদি আমরা আন্ডারটু স্কোরটা আপনাদেরকে বলে দিই সেটাই আপনারা ক্লিয়ার ভালো বুঝতে পারবেন। এইটার আন্ডারটু স্কোর অলমোস্ট কিন্তু 25 লাখ প্লাস মাইনাস। আপনারা এটা গেমিং সেগমেন্টে ব্যবহার করেন অথবা রেগুলার লাইফ ইউজ করেন, সব জায়গায়
জায়গাতেই কিন্তু এটা আপনাকে এই মুহূর্তে একদম ফ্ল্যাগশিপ প্রসেসর বা ফ্ল্যাগশিপ ফোনের যে এক্সপিরিয়েন্স পারফরমেন্স সেটাই ডেলিভারি করে থাকবে। সেক্ষেত্রে গেমিং এর কথা আসলে আপনারা পাবজির মতো গেমগুলো 120 FPS এ একদম বাটার স্মুথ প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না। লং টাইম গেমিং করেও এই ফোনটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না, যার জন্য পারফরমেন্স ড্রপটাও খুব কম দেখেছি আমরা। একদম অ্যাকশন মোমেন্ট ছাড়া কিন্তু খুব একটা ফ্রেম ড্রপ করে না, তবে ল্যাগের দেখা একদমই পাইনি বলা যায়। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটা রেয়ারে আপনারা টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। তিনটাই কিন্তু 50 মেগাপিক্সেলের, একটা পেরিস্কোপিক টেলিফটো লেন্স, একটা আলট্রাওয়াইড লেন্স এবং হচ্ছে একটা মেইন লেন্স। এখানে মেইন লেন্স এবং টেলিফটো লেন্স দুইটাতে কিন্তু আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং টেলিফটো লেন্সে আপ টু 3x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট পাচ্ছেন। সো এইখানে যদি আমরা পিকচারের কথা বলি, প্রথমত এইটা কিন্তু এই বাজেটে এক কথায় চোখ বন্ধ করে বেস্ট কোয়ালিটির ইমেজ আউটপুট আপনাকে দিবে। ফার্স্ট অফ অল এখানে আলট্রাওয়াইড, মেইন লেন্স এবং টেলিফটো লেন্স তিনটাতেই খুবই ভালো ডিটেইল আমরা লক্ষ্য করেছি। তার সাথে সাথে ইমেজগুলো খুবই শার্প, কালার কনসিস্টেন্সি আমরা মোটামুটি ভালোই দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইডে গেলে আমরা একটু ওয়ার্ম কালার লক্ষ্য করেছি, যেটা বাকি দুইটা লেন্স মানে টেলিফটো আর মেইন লেন্সে মোটামুটি সিমিলার দেখতে পেয়েছি। এবং কালার এখানে একটু কন্ট্রাস্টি আউটপুট দিচ্ছিল, সো চোখের দেখাতে এটা আবার ভালো লাগবে। এছাড়া ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্সে আমরা দুর্দান্ত এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনের ক্যামেরা থেকে। তার পাশাপাশি এইটার যে টেলিফটো লেন্স সেইটার কিন্তু ডিটেল যথেষ্ট ভালো। নর্মালি আমরা এই বাজেটের অন্যান্য টেলিফটো লেন্সের ফোনগুলো যদি দেখে থাকি, এইটা জুমে যেই কোয়ালিটির আউটপুট দিতে পারে অন্যান্য ফোনগুলো কিন্তু আমরা ওইরকম আউটপুট দেখতে পারি না। এর একটা মাত্র কারণ হচ্ছে এর প্রসেসিং। এইটাতে যে ইমেজ চিপ ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড, সেইটার প্রসেসিং লেভেল কিন্তু খুবই ভালো, যার জন্য ছবি তোলার পর প্রসেস করে এটা দারুণ কোয়ালিটির আউটপুট আপনাকে দিতে পারে এবং সেখানে বেশ দারুণ ডিটেল আউটপুট দিতে পারে। এছাড়াও এর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থেকে আমরা দারুণ লেভেলের ডিটেল আউটপুট পেয়েছি। এছাড়াও এক্সপোজার ব্যালেন্স, স্কিন টোন বা কালার টোন সবকিছুই অ্যাজ ইট ইজ মোটামুটি রাখতে পারছিল। ফেসটাকে একটু হোয়াইট করে, যেটা কিন্তু আবার দেখতে মোটামুটি সবারই ভালো লাগে এবং সেখানে জুম করলেও আমরা যথেষ্ট ভালো ডিটেল দেখতে পেয়েছি। কালার খুব একটা শিফট করতে আমরা দেখিনি, মোটামুটি কালার কনসিস্টেন্সিও এখানেও বেশ ভালো রয়েছে। পোর্ট্রেট সেগমেন্টে এখানে টোটাল 5টা ডিফারেন্ট ফোকাল লেন্থ পাচ্ছেন আপনারা, 23mm, 35mm, 50mm, 85mm অ্যান্ড 100mm। এই 5টা ফোকাল লেন্থে কিন্তু আপনারা দারুণ কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট পাবেন। এই বাজেটের অন্য যে কোনো ফোনের সাথে একদম ক্লিয়ারলি বিট করতে পারবে এর পোর্ট্রেট। খুবই ডিটেইল এবং এজ ডিটেকশন ভাই বেস্ট লেভেলের, মানে একটা সিঙ্গেল চুলও যদি আপনার বেরিয়ে থাকে সেটাকেও ভালো মতো ডিটেক্ট করতে পারে এবং সেটাকে কিন্তু ব্লার করে না, খুবই ভালো মতো ভিজিবল রাখতে পারে। এজ ডিটেকশন মারাত্মক লেভেলের, এর সাথে সাথে ডিটেলও খুব ভালো। জুম করলেও আপনারা খুব একটা ডিটেল লস হতে দেখবেন না। ব্যাকগ্রাউন্ড সেপারেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার খুবই ভালো, একদমই ডিএসএলআর লেভেলের যদি বলা যায় কিছু, সেটা এই ফোনের ক্যামেরা থেকে আপনারা পাবেন। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ইমেজগুলো একটু প্রসেসিং আপনার কাছে মনে হবে। আপনি যদি একটু জুম করে দেখেন, আপনার প্রত্যেকটা ছবি মনে হবে যে হ্যাঁ একটু প্রসেস করা হয়েছে, কোনোটাতে একটু ডিজিটাল শার্প করা হয়েছে অথবা কোনোটা একটু সফট হয়ে গেছে আবার। সো এটা প্রসেসিং যে করা হয়েছে এই জিনিসটা বোঝা যায় আসলে। সো এছাড়া বাকি একদম A+ লেভেলের পোর্ট্রেট আউটপুট পাবেন আপনারা এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা থেকে। ভিডিও সেগমেন্টে আসলে ফোনটা রেয়ার ক্যামেরার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করার পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমরা ভিডিওর কথা বলি, আপনারা ইন ভিডিও লেন্স সুইচ করার অপশন পাচ্ছেন, দারুণ একটা বিষয় এটা, এবং সেটা 4K 60 FPS এ থাকা অবস্থায়। সেক্ষেত্রে ভিডিওর ডিটেল আমরা যথেষ্ট ভালো পেয়েছি, স্মুথনেস যথেষ্ট ভালো, কালার কনসিস্টেন্সি মোটামুটি ঠিকঠাক মতো ধরে রাখতে পারে। এর সাথে সাথে ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো আমরা পেয়েছি। তবে ভিডিওটা একটু কন্ট্রাস্টিভ ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এর ক্যামেরা সেগমেন্ট আসলে যতটা স্ট্রং এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে বিবেচনা করলে, ভিডিও সেগমেন্টটা আসলে ওই লেভেলেরও স্ট্রং না, মানে ওইটার থেকে ভিডিওটা কিছুটা পিছিয়ে থাকবে আমি বলবো। এছাড়া এই বাজেটের মধ্যে যদি আপনি চিন্তা করেন বা এই বাজেটের একটা নতুন ফোন হিসেবে চিন্তা করলে, এটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট আপনাকে দিয়ে থাকবে এবং স্ট্যাবিলিটিও খুব ভালো। ওআইএস এর সাপোর্ট থাকায় খুব ভালো স্ট্যাবল ভিডিও আমরা পেয়েছি এর রেয়ার ক্যামেরা থেকে এবং ফ্রন্ট ক্যামেরা থেকে আমরা যথেষ্ট ভালো ডিটেল ভিডিও আউটপুট পেয়েছি। এখানেও কিন্তু কালার কনসিস্টেন্সি, এক্সপোজার ব্যালেন্স বা হাই ডাইনামিক রেঞ্জ এবং স্কিন টোন, কালার টোন সবকিছু কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো দেখতে পেয়েছি ফ্রন্ট ক্যামেরা থেকেও। ফোনটাতে 5800 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এইখানে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দিয়ে খুব সহজে আপনারা ফাস্টলি এই ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন এবং একবার যদি চার্জ করেন অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন আপনারা এই ফোনটা থেকে। নর্মালি ব্যবহার করলে ইজিলি 1 দিন, 1.5 দিন, 2 দিনের কাছাকাছিও ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল আপনি যদি একদমই লাইট ওয়েট ফোনটাকে ব্যবহার করেন। সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি হেভি ইউজ করলেও আপনারা এটা দিয়ে
দিয়ে একদম নিশ্চিন্তে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটা কিন্তু একটা দারুণ বিষয়। সবশেষে আমরা আদার্স কিছু সেগমেন্ট নিয়ে কথা বলি। প্রথমত এই সময় আমরা অনেক ডিসপ্লে ইস্যু দেখতে পাই, বাট ভিভোর X200 বা X100 সিরিজে কিন্তু খুব একটা ডিসপ্লে ইস্যু আমরা কোনো ফোনেই দেখতে পাই না। সো ওই দিক থেকে আপনারা নিশ্চিন্তে এই ফোনগুলো কিনতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্ক জনিত কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নাই। এই ফোনটাতে আমরা বেশ কয়েক ধরনের সিম ব্যবহার করেছি, কোথাও কিন্তু কোনো রকম নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি। সব দিক থেকে বলা যায় 60,000 টাকা যদি আপনি ইউজডও এই ফোনটা নেন, অলমোস্ট নতুনের মতো আপনি নিতে পারবেন, কারণ এটা এসেছেই নতুন। সো খুব বেশি পুরাতন আপনারা পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো একদম বেস্ট ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন ওভারঅল সব দিক থেকে, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স। তবে যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনের যে একটা বিষয় রয়েছে ওইটাকে যদি আপনি স্কিপ করতে পারেন, আদারওয়াইজ আপনি যদি গ্লোবাল নিতে পারেন সেটাতে তাহলে তো আর কোনো কথাই নেই। একদম ওভারঅল একদম অলরাউন্ডার একটা স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সো বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।